দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস 1946 সালে 16 আগস্ট শুরু হয়েছিল, 4 দিন ধরে চলেছিল দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস। প্রায় 4,000 মানুষ মারা যায়, প্রায় 1 লক্ষ মানুষ বাড়ি ছাড়া হয়ে যায়। এই হত্যাকাণ্ডটা ঘটেছিল মুসলিম লীগের জিন্নার ডাইরেক্ট অ্যাকশনের কথাতে। শুধু গণহত্যাই হয়নি, হয়েছিল রেপ, গণধর্ষণ, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, দাঙ্গা। এটারই হাত ধরে শুরু হয় নোয়াখালী রাইটস। নোয়াখালী রাইটসও সেম ব্যাপার একদম। সেই গণধর্ষণ হয়, গণহত্যা হয়, বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় হিন্দুদের, তারপরে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বেছে বেছে হিন্দু মহিলাদের রেপ করা হয়, এমনকি বাচ্চাদেরও ছাড়া হয়নি। সেই সব দিনে মানুষের যন্ত্রণার কথা আপনারা জানেন? জানবেন কি করে? হিস্ট্রি পড়েননি তো, আপনাদের পড়ানোই হয়নি সেই সব হিস্ট্রি। পড়ানো হয়েছে আকবর, বাবর, হুমায়ুন। এই হত্যার পরে গান্ধীজি এসেছিল, এসে জায়গা পরিদর্শন করতে এসেছিল, আশ্বাস দিয়েছিল আর কিছু হবে না, পাকিস্তান ভাগ হবে না। তার কথার পরেও সেই পাকিস্তান ভাগ হয়েছিল। আজ বাঙালিকে একটু হিস্ট্রিটা মনে করিয়ে দিলাম। বাঙালি নিজের হিস্ট্রি ভুলে যায় তো সবসময়। সেই জন্য তখন নোয়াখালীর মেন আওয়াজ ছিল জয়েন ইসলাম অরবান। বাঙালি সবসময় নিজের হিস্ট্রি ভুলে যায়। একটা কথা আছে, যে জাতি নিজের হিস্ট্রি ভুলে যায়, হিস্ট্রিও তাকে একদিন ভুলে যায়। এটা তো ছিল পুরনো ঘটনা। এবার আসা যাক সন্দেশখালী, যেটা এখন টিভি খুললেই দেখতে পাচ্ছেন আপনারা নিউজে। এই সন্দেশখালী, এখানে কি চলছে সেটা আপনারা নিউজে অবশ্যই দেখেছেন। এখানের এই মানুষগুলো কি সেই বাংলাদেশের মতো আবার এই সন্দেশখালী ছেড়েও তাদের হয়তো নতুন ঠিকানা খুঁজতে হতে পারে? আপনারাই বলবেন। এই মানুষগুলোর মুখ দেখতে পাচ্ছেন? 13টা বছর এদের কত দুঃখ কষ্ট, কত অত্যাচারিত হতে হয়েছে। কে দেবে এদের সেই অত্যাচারের বিচার? আদৌ কি এরা বিচার পাবে, নাকি কোনো এক সময় আবার সেই একই শুরু হবে? জানি না এদের বিচার পাবে কিনা। শুনুন এদের দুঃখ কষ্টের সেই বেদনার কথা। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার হুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই। মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। ওদের ওদের দল আছে 25 জন 30 জন বাইক বড় সঙ্গে সঙ্গে চলে আসবে। কি ভয়ঙ্কর কথা দিদি, তোমারও কি একই অভিজ্ঞতা? হ্যাঁ, আমারও একই অভিজ্ঞতা। রাত বিকালে আসতো, জোর জবরদস্তি করতো, মহিলাদের টেনে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। কেন, কি অফিসে মিটিং হতো? পার্টি অফিসে, যেখানে মহিলাদের রাত্রেবেলা রেখে দিতে হতো। সেটা তো ওরাই বলতে পারবে সেটা কোন মিটিং হয়। আপনি একটা মহিলা নিশ্চয় বুঝতে পারছেন কি মিটিং করে উত্তম সর্দার, শিবু হাজরা। দিনের পর দিন চলেছে, দিনের পর দিন চলেছে। শেখ সাদার কিন্তু মুসলমান মহিলাদের ডাকে না, হিন্দু মহিলাদের ডাকে। আমাদের এখানে যে পার্টি অফিস আছে, শিবু হাজরা পার্টি অফিস, সেই শিবু হাজরা মানে শিবপদ হাজরা, উত্তম সর্দার, তারপরে শাহজাহান, ওনারা মাঝরাতে আমাদেরকে ডেকে নিয়ে যেত, ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রাখতো আমাদের ওখান থেকে। যাদের একটু ভালো দেখতে, যাদের একটু ভালো দেখতে তাদেরকে বসিয়ে রেখে, যাদের খারাপ দিকে তাদের বাইরে দিয়ে দেয়, দিয়ে অন্য কাজ করায়। আর যারা থাকে রাত্রিবেলা তাদের ভোরের দিকে ছেড়ে দেয়। তাহলে আমরা আমরা কি না 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 সেগুলো কি, সেই মেয়েদের লজ্জার কথাটা কি সবার সামনে বলা? ও শিবু হাজরা উত্তম সর্দারের, শিবু হাজরা হাত ধরে টেনেছে। শিবু হাজরা নিজে ছিলেন? হ্যাঁ, শিবু হাজরা নিজে ছিল। টেনে কি বলতে চেয়েছিল? টেনে নিয়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা করছিল, রাস্তায় তো কিছু বলতে পারছে না, সেইভাবে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আপনি কমপ্লেন করেছিলেন? কমপ্লেন তো করেছি, তা ওরা তো থানায় কোনো কমপ্লেন নেয়নি আমাদের। আপনি থানায় গিয়েছিলেন? হ্যাঁ, আমি নিজে থানায় গেছি। পুলিশ বলছে ওসব বিষয় আমরা জানি না, ওসব আমরা কোনো কথা বলতে পারবো না। হ্যাঁ, ওনাদের ইচ্ছা, যেতে হবে, না গেলে বাড়ির লোকজনদেরকে ধরে মারবে, আমাদেরকে যেতে হবে, কোথাও আবার নিয়ে চলে যাবে, এইসব করবে। বেছে বেছে বলতে যাকে মনে হবে তার সঙ্গে মানে কথা বলবে বা গল্প করবে। এদের মধ্যে একজনের স্বামীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সে বিচার চেয়ে যাচ্ছে, কিন্তু এখনো বিচার পায়নি। শুনুন তার নিজের মুখেই সেই
বেদনাদায়ক ঘটনা। জামাই ষষ্ঠীর দিন শেখ শাহজাহানের নেতৃত্বে আমাদের 56 নম্বর বুথ হাটগাছি অঞ্চল, ওখানে জমায়েত হয় 2,5-3 হাজার লোক নিয়ে আমাদের বাড়িতে সশস্ত্রভাবে আক্রমণ করে এবং সেখানে সন্দেশখালী থানার প্রশাসনের উপস্থিতিতে 4 জন পুলিশ অন ডিউটি অবস্থাতেই পুলিশ এসে প্রথমে বাড়িতে আসে এবং সবাইকে, বাড়ির পুরুষরা কে কে আছে সবাইকে ডেকে বার করে এবং দুষ্কৃতীরা তখন হামলা চালিয়ে তাদেরকে জলকরের মাঝখানে নিয়ে যায় এবং খুব নির্মম অত্যাচার করে তাদেরকে, আমার স্বামীর শরীরে 8খানা গুলি করেছিল এবং চোখের মধ্যেও গুলি করেছিল। খুব মর্মান্তিকভাবে তার শরীরের সর্ব অঙ্গে তরোয়াল, দা এবং খোঁজালির কোপ ছিল। বীভৎস নির্মম নির্যাতন করে আমার স্বামী প্রদীপ মণ্ডলকে দুষ্কৃতীরা খুন করে। পুলিশ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় এবং শেখ শাহজাহান, কাদের মোল্লা, আখের আলী গাইন, জিয়াউদ্দিন মোল্লা, আইজুল মোল্লা এবং আরও 2,5-3 হাজার দুষ্কৃতী এবং রোহিঙ্গা সহ আমার বাড়ির ঘর দর ভাঙচুর করে দেয়, দোকানের মালপত্র লুট করে, দোকান ভাঙচুর করে দেয়। তারপর আমার স্বামীকে নির্মম অত্যাচার করে তাকে হত্যা করে। বিচারের বাণী নিভৃতে কাঁদছে আজও পর্যন্ত। সিআইডি চার্জশিট জমা দিয়েছে হাইকোর্টে, সেখানে মূল আজকের সময়টা 2024। আজকের দিনে দাঁড়িয়েও যে এরকম ঘটনা দেখা যাবে কোনোদিন ভাবতে পারিনি। এগুলো সিনেমাতে দেখতাম, কিন্তু সত্যিকারের যে এই ঘটনা হয় সেটা আজকের দিন এই জিনিসগুলো না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। রাউডি রাঠোর বলে একটা মুভি আছে, হিন্দি মুভি অক্ষয় কুমারের, সেই মুভিতে এইসব জিনিসগুলো দেখে অবাক হতাম। তাছাড়া যে জীবনে সত্যিকারের এটা দেখছি সেটা ভাবতে পারি। সেই সব বুদ্ধিজীবীরা আজকে কোথায়, যারা মণিপুর হাতরসের জন্য মোমবাতি মিছিল করে? তারা কি এদের মুখটা দেখতে পায় না? এদের জন্য কি তাদের মোমবাতি কেনার পয়সা থাকে না? এই বুদ্ধিজীবীদের আজকে খুঁজে পাওয়া গেছে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের সরকারি অনুষ্ঠানের মঞ্চে গান করতেও শুনলাম, আমি বাংলার গান গাই, আমি বাংলা ভালোবাসি। হ্যাঁ বুদ্ধিজীবী, তুমি বাংলাকে ভালোবাসো, সে তো দেখাই যাচ্ছে।